নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা খবর দিনভরে। মিমি রয়েছে আপনাদের সঙ্গে। আজ বিজয় দিবস। বাংলাদেশ স্বাধীন হয়েছিল, নতুন বাংলাদেশের জন্ম হয়েছিল এবং পাক সেনা আত্মসমর্পণ করেছিল ভারতীয় সেনার কাছে 1971 সালের এই দিনটিতেই। আর এবার দেখা যাচ্ছে যে হাসিনা সরকারের পতনের পর এবং তদারকি সরকার গঠনের পর প্রথম বিজয় দিবস। আর এই প্রথম বিজয় দিবসে দুই শিবির থেকে তীব্র আক্রমণ। একদিকে শেখ হাসিনা, তিনি আজ বিজয় দিবসে হুঙ্কার দিয়েছেন সাম্প্রদায়িক শক্তিকে মদদ দিচ্ছেন মোহাম্মদ ইউনূস ফ্যাসিস্ট, বাংলাদেশে অগণতান্ত্রিক সরকার চলছে দাবি করেছেন শেখ হাসিনা। মানুষ ডাস্টবিনের খাবার খাচ্ছে। শেখ হাসিনা মুক্তিযুদ্ধের কণ্ঠ রোধ করেছে সরকার, তাদের সেটাই লক্ষ্য, দাবি মুজিব কন্যা শেখ হাসিনা। এই নিয়ে কথা বলবো। আমার সঙ্গে রয়েছেন কৃষাণু ভট্টাচার্য, আমাদের প্রতিনিধি। কৃষাণু, শেখ হাসিনা আজকের দিনে এই বিজয় দিবসে দাঁড়িয়ে যেভাবে তীব্র আক্রমণ শানিয়েছেন মোহাম্মদ ইউনূসকে, কতটা গুরুত্বপূর্ণ আর কি বললেন তিনি? দেখো মিমি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ আজকে বাংলাদেশের বিজয় দিবস এবং বিজয় দিবসেই দুই নেতা, দুই রাষ্ট্রপ্রধান পরস্পরের দিকে তীর ছুড়েছেন এবং সেটার মধ্যে শেখ হাসিনার অভিযোগ আরো গুরুতর। কারণ হচ্ছে তিনি বলছেন যে সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দিচ্ছেন শেখ মোহাম্মদ ইউনূস, এবং সেক্ষেত্রে খুব হয়ে যায়। কারণ হচ্ছে যে বড় অভিযোগ, তার কারণ হচ্ছে বাংলাদেশে কিন্তু সংখ্যালঘুদের উপরে নির্যাতনের ধারাবাহিক অভিযোগ উঠছে এবং সর্বত্রই উঠছে, সারা পৃথিবী জুড়েই উঠছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এই সাম্প্রদায়িকতার প্রশ্নে যেভাবে উনি বিঁধেছেন সেটা খুব মজার মনে হচ্ছে, খুব বড় মনে হচ্ছে। এবং দ্বিতীয় হচ্ছে যে এটা বলেছেন যে দেশে আর্থিকভাবে দেশকে ধ্বংস করে দিয়েছেন মোহাম্মদ ইউনূস, এবং সেই জন্যই মানুষকে আবর্জনার যে স্তূপ থেকে খাবার খেতে হচ্ছে। কৃষ্ণ, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেমন শেখ হাসিনা তীব্র আক্রমণ শানিয়েছেন, অন্যদিকে ছেড়ে কথা বলেননি মোহাম্মদ ইউনূস। তিনি আজ বিজয় দিবসের ভাষণে বলেছেন হাসিনা সরকারকে রীতিমতো তোপ দেখেছেন। হাসিনা সরকারকে বলেছেন ফ্যাসিবাদী সরকার বলে আক্রমণ। বিজয় দিবসের ভাষণে তোপ দেখেছেন তদারকি সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। কি বলেছেন শুনবো। ফ্যাসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে, এটা সবাই বুঝতে পারছিল, কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ ধ্বংসস্তূপে পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না। শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসেব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে। দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে নিয়ে গেছে। কেউ বলার ছিল না, কেউ দেখার ছিল না। বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায়। দেশে এমন ধরনের পোষ্যতোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধাভোগী ছিল স্বৈরাচার ও তার সহযোগীরা। পাচার করা এই টাকা আপনাদেরই টাকা। তারা প্রকাশ্যে আপনাদের কষ্টার্জিত টাকা লুট করে বিদেশে ভোগবিলাসে ব্যয় করছে। কথা বলবো কৃষাণু আমার সহকর্মীর সঙ্গে। কৃষাণু, একদিকে আমরা দেখছি শেখ হাসিনা তিনি ফ্যাসিস্ট বলে তোপ দাগছেন মোহাম্মদ ইউনূসকে, তদারকি সরকারকে। অন্যদিকে মোহাম্মদ ইউনূস তিনি আবার বলছেন যে হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার, যারা বাংলাদেশের অর্থনীতিকে ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। এই দুইয়ের মাঝে পড়ে বাংলাদেশ কোন পথে এগোচ্ছে এবং মোহাম্মদ ইউনূসের আজকের এই বক্তব্য কতটা তাৎপর্যপূর্ণ? প্রথমত দুটো দিক আছে মোহাম্মদ ইউনূসের আজকের জাতির উদ্দেশ্যে ভাষণের। সেটার মধ্যে একটা দিক হচ্ছে যে তিনি ধারাবাহিকভাবে আক্রমণ করেছেন হচ্ছে পূর্বতন সরকার অর্থাৎ হাসিনা সরকারকে। তার মধ্যে যেমন একটা দিক রয়েছে যে হাসিনা সরকার ফাঁসিবাদী এবং হাসিনা সরকারের আমলে হাজার হাজার কোটি টাকার সম্পত্তি বিদেশে পাচার করা হয়েছে। আবার আরেকদিকে আরেকটি অভিযোগ করেছেন যে শেখ হাসিনার আমল জামানায় কোনো কারুর ভোটাধিকার ছিল না, ভোটার তালিকায় সম্পূর্ণভাবে আওয়ামী লীগের ভুয়ো ভোটারে ভর্তি ছিল, এবং নির্বাচনে কোনো এই যে 15 বছরের 3টি নির্বাচন হয়েছে সেই নির্বাচনগুলি কোনোটাই কিন্তু ছিল না, সুষ্ঠু হয়নি বা পুরোপুরি স্বচ্ছ ছিল না। এবং সেই জায়গা থেকে উনি বলেছেন যে একটা সম্পূর্ণ স্বচ্ছ এবং নিখুঁত ভোটার তালিকা তিনি তৈরি করছেন। সেই ভোটার তালিকা শেষ হলেই ভোট হবে, এবং সেক্ষেত্রে তিনি দিয়েছেন যে আগামী বছরের শেষে অথবা 26-এর শুরুতে এই দুই সময় বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। মিমি, কৃষাণু, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় প্রশ্ন যেটা বাংলাদেশের সাধারণ নির্বাচন। গতকালই আমরা দেখেছি বিএনপি তোপ দেখেছে, কবে হবে ভোট, এখনো কেন হচ্ছে না। এবং আজই মোহাম্মদ ইউনূস তিনি তার ভাষণে তার বক্তব্যের মধ্য দিয়ে ঘোষণা করে দিলেন সাধারণ নির্বাচনের কথা। এই বিষয়ে কি উঠে এলো?
একটা জিনিস শেখ মোহাম্মদ ইউনূস কিন্তু একটা জিনিস স্থির করে বলেছেন আর কি, যে যতক্ষণ না নিখুঁত এবং ত্রুটিমুক্ত কোনো ভোটার তালিকা তৈরি হয় তারা ওই নির্বাচন হবে না। তার মানে তিনি জোর দিচ্ছেন যে ত্রুটিমুক্ত ভোটার তালিকা, এবং সেটা তিনি বলেও রেখেছেন যে তাহলে বছরের শেষে অর্থাৎ 25শে ডিসেম্বর অথবা 26শে শুরু যে কোনো সময় ভোট হতে পারে। অর্থাৎ তিনি কিন্তু কোনো নির্দিষ্ট দিনক্ষণ বলছেন না যে কবে নির্বাচন হবে। যে জিনিসটা বারবার বাংলাদেশের রাজনৈতিক দলগুলো জোর দিচ্ছে যে একটা নির্দিষ্ট দিনক্ষণ বলুন যে কবে হবে ভোট, সেটা কিন্তু মোহাম্মদ ইউনূস আজকে ঘোষণা করেনি। এটা খালি সময় দিয়ে রেখেছেন, দীর্ঘ সময়। ধন্যবাদ কৃষাণু। গত 3টা নির্বাচনে ভোটারদের অংশগ্রহণ করার সুযোগ ছিল না, ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি কারণ। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশন এবং সকল সামাজিক প্রতিষ্ঠান ও রাজনৈতিক দলের প্রতি আমার আহ্বান, সবাই মিলে আমরা যেন ওই লক্ষ্য অর্জনে নানা প্রকার সৃজনশীল কর্মসূচি গ্রহণ করি। বিশেষ মনোযোগ দিয়ে ভুয়া ভোটারদেরকে তালিকা থেকে বের করে দিতে হবে। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধে এপারের অবদান ভুলে ফের ভারতকে নিশানা করেছেন তদারকি সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বিজয় দিবসের ভাষণে ভিসা ইস্যুতে হুঙ্কার দিয়েছেন তিনি। কি বলেছেন কৃষাণু? তোমার প্রশ্ন শুনতে পাইনি, আরেকবার করতে পারলে ভালো হতো। বিজয় দিবসের ভাষণে আজ ভিসা ইস্যুতেও তো হুঙ্কার ছেড়েছেন মোহাম্মদ ইউনূস। এই বিষয়টা নিয়ে কি বলেছেন তিনি? ভিসা নিয়ে যেটা তিনি জানিয়েছেন হচ্ছে যে ভারতের, এটা তুমি জানো যে এখনো অব্দি ভারতের দিল্লি থেকে এসে ভিসা নিতে হয় বাংলাদেশি ছাত্রছাত্রীদের যারা বিদেশে যেতে চান। এই ক্ষেত্রে তিনি বলছেন যে ভারতের নির্ভরতা কমানোর জন্য তিনি সমস্ত ইউরোপীয় রাষ্ট্রকে অনুরোধ করেছেন তারা যেন বাংলাদেশে ভিসার ব্যবস্থা করে দেয়। এবং এক্ষেত্রে তিনি যেটা লক্ষ্য করেছেন যে ভারত নির্ভরতা, ভারতমুখিতা যেন বাংলাদেশের কেটে যায়, সেই উদ্দেশ্যকেই তিনি আগে থেকে অনেকদিন থেকেই তিনি বলে যাচ্ছেন যে বাংলাদেশেই যদি ইউরোপীয় রাষ্ট্রগুলো তাদের কনসুলেট খোলে বা কমিশন খোলে তাহলে সেখান থেকেই বাকিরা আবেদন করে ভিসা পেতে পারবে, তাহলে ভারতে গিয়ে দিল্লি থেকে তাদেরকে আর ভিসা নিতে হবে না। ধন্যবাদ কৃষাণু। ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি। আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয়। তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে। এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি। ভারতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী চিকিৎসার জন্য ভারতে চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী বাংলাদেশে আক্রান্ত হয়ে ভারতে এসেছেন রবীন্দ্র ঘোষ। কথা বলবো আমাদের প্রতিনিধি অনুপের সঙ্গে। অনুপ, কি বললেন চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী? অরুণ রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবী কি কারণে তিনি এসেছেন ভারতে, কি বললেন তিনি? হ্যাঁ দেখো, তিনি চিকিৎসার জন্য ভারতে এসেছেন এবং তিনি এসে তার কঠিন অভিজ্ঞতার কথা তিনি বললেন। চিন্ময় মহারাজ জেলে রয়েছে এবং তিনি তার সঙ্গে গত আসবার আগের দিনও তিনি তার সঙ্গে কথা বলেছেন এবং তিনি মোটামুটি সুস্থ আছেন, কিন্তু খাওয়া দাওয়ায় তার অনেক রেস্ট্রিকশন রয়েছে, তিনি খেতে পারছেন না, এই সমস্ত কথা তিনি জানেন। বাংলাদেশে যে ঘটনা আমরা ঘটছে বা ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সমস্তটা তিনি কিন্তু নিজে চোখে দেখে এসেছেন এবং তার চিত্ত অভিজ্ঞতার কথা তিনি কিন্তু শেয়ার করলেন। তিনি বললেন যে ধরনের ঘটনা ঘটছে এতে কিন্তু মানুষ আতঙ্কিত, কোথায় পালাবে, শুধু হিন্দু সমস্ত জাতি কিন্তু এখন ভয়ে রয়েছে যে কিভাবে কেউ যাদের পাসপোর্ট ভিসা আছে তারা কিন্তু সোজা পথে প্লেন পাওয়া যাওয়া অন্য পথে আসছে, যাদের পাসপোর্ট ভিসা নেই তারা কিন্তু চোরা পথে ভারতে ঢোকার চেষ্টা করছে। একটা বাজে পরিবেশ তৈরি হয়েছে এখন সেখানে, কবে সেটা থামবে তিনি কিন্তু বলতে পারছেন না। তিনি তার মনের জোর, যখন কোনো আইনজীবী চিন্ময় দাসের পক্ষে দাঁড়াননি তখন কিন্তু তিনি একা 74 বছরের একজন বৃদ্ধ, তিনি কিন্তু তার পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি মনের জোরে তিনি বাংলাদেশ যাচ্ছেন, আবার 2 তারিখে তিনি বাংলাদেশ পৌঁছে যাবেন এমনটা তিনি জানাচ্ছেন। তিনি চিকিৎসার জন্য ভারত এসেছেন, তার উপরে যে ধরনের হেনস্থা করা হয়েছে আদালতের মধ্যে, তাকে যেভাবে আইনজীবীরা তাকে ধাক্কি থেকে শুরু করে তিনি তার চিত্ত অভিজ্ঞতা রেখেছেন যে আদালতে কখনো আইনজীবীদের মধ্যে এরকম হবে বা এরকম একটা পরিবেশ তৈরি হবে তিনি কিন্তু ভাবতেই পারছেন না। তার বাংলাদেশের জন্ম, তিনি চট্টগ্রামের বাসিন্দা, তিনি কিভাবে এইভাবে আতঙ্কিত বলছে। আমি নিজের দেশে বলছি যেরকম বৈমাত্রিক ব্যবহার শুরু হয়ে গেছে সেখানে, এখন তিনি সেখান থেকে কিভাবে বেরিয়ে এখন ইন্ডিয়া এসছেন শুধু চিকিৎসার জন্য, তার মনে এতটাই জোর তিনি কিন্তু আবার যাচ্ছেন এবং তিনি
আইনজীবী হয়ে সেখানে যাবেন, পুলিশ তাকে সাহায্য করে নিয়ে সেটা কিন্তু অকপটে স্বীকার করলেন। শুধু তাই নয়, সাধারণ মানুষ কিছু তার পক্ষে আছে, কিন্তু ভয়ে কেউ মুখ খুলতে চাচ্ছে না। একের সঙ্গে অন্যের সঙ্গে একজনের কিন্তু দূরত্ব অনেকটা তৈরি হয়েছে। এই অবস্থা দাঁড়িয়ে কি হবে সেটা কিন্তু বোঝা মুশকিল। ধন্যবাদ অরুণ। চিন্ময় প্রভু হলো সনাতন ধর্মকে রক্ষা করার জন্য সারা বাংলাদেশ ঘুরে বেড়ায়, কিন্তু ওইটা দেখে সরকার আমার মনে হচ্ছে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। কি করে দমাতে হয়, ওনার বিরুদ্ধে মামলা করে দিল, রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করেছে। উনি রাষ্ট্রের বিরুদ্ধে যদি কাজ করেও থাকেন, এটা তো একটা বিচার হবে, বিচারের আগে ওনাকে মেরে ফেলা হবে। তার মানে মানুষ তো কোনো তার ফান্ডামেন্টাল রাইট, তার হিউম্যান রাইটস বলতে কিছু আছে? কিছুই তো নাই, সব শেষ হয়ে গেছে। এটা কি একটা দেশের সম্মান রইল? আমি চিন্ময় প্রভুর জন্য যেহেতু ওকালতনামা দিয়েছি, আমি লড়াই করে যাব ওনার বেল না হওয়া পর্যন্ত। আমি সুপ্রিম কোর্টে যাব, হাইকোর্টে থাকবো, সুপ্রিম কোর্টে থাকবো, উনি আলটিমেটলি মুক্তি পাবেন।